শীতের প্রকোপে হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগী, আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। শিশু ও বৃদ্ধদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে শত বছর। ৭১ জামায়াত আজ হেফাজত। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার সমালোচনায় বললেন জয়। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের মানববন্ধন ও সমাবেশ। কয়েকদিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আকালগুলোতে আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 রোগী আসতেন, সেখানে এখন আসছেন 350-র বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 11 দিন ভর্তি থাকার পর এখন বড় বাচ্চারা যে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করতেছে, কখনো বাড়তেছে কখনো কমতেছে, এরকম আর কি। নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া সহ শীতজনিত নানা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে শিশু নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চার বয়স 4 দিন ধরে এই ঠান্ডা, শ্বাসকষ্ট, কফ, কাশি। বাচ্চার অনেক দিনই পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিল। যেহেতু এখন শীতকালে, এজন্য নিউমোনিয়াটা বেশি, পাশাপাশি ডায়রিয়াটাও আছে বাচ্চাদের। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে আগে প্রতিদিন যেখানে 100 থেকে 150 রোগী আসতো, এখন সেখানে প্রতিদিন রোগী আসছে 300 থেকে 350। চিকিৎসক জানায়, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। সে কারণে ভাইরাসজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। নভেম্বর থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের এখানে শুধু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে 198টা রোগী। যেহেতু শীতের প্রকোপটা একটু বাড়ছে এবং আমরা যদি আগে দেখতাম আমরা আউটডোরে 100 থেকে 150টা রোগী, এখন সেটা বেড়ে গিয়ে 350 থেকে 400টার মতো আসছে। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের করোনা ইউনিটে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। এছাড়া ইনডোর আউটডোর মিলিয়ে আগে রোগী আসতো 600 থেকে 800, এখন চাপ বেড়ে প্রতিদিন রোগী আসছে 1250-র বেশি। এই হাসপাতালের শিশু ইউনিটেও রোগী আসছে এখন আগের তুলনায় দ্বিগুণ। কোভিড তো চলতেছে, এই কোভিডের বাইরেও কিন্তু আমাদের যে অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইলনেসটা, যেটা আমরা ফ্লু লাইক সিমটম, সেটা বেড়ে গিয়ে বহির্বিভাগের রোগী 1/3 বৃদ্ধি পেয়েছে এবং শিশু রোগী আপনার প্রায় 50% রোগী বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর এই সময়টায় শিশুকে জ্বর, ঠান্ডা, কাশি সহ শীতজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বৃদ্ধ এবং শিশুদের কিন্তু এই সময় নিউমোনিয়ার ঝুঁকিটাও বেশি থাকে। ঠান্ডা জাতীয় খাবারটা বর্জন করবেন, টাটকা এবং গরম খাবার খাবে, অযাচিতভাবে বাহিরে যাবেন না, মাস্ক পরা এবং সঠিক কাপড় পরিধান করা, অর্থাৎ একটু গরম কাপড় পরা, সেদিকটাও খেয়াল রাখবো। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে উত্তরাঞ্চলেও বাড়ছে ডায়রিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। আক্রান্তদের গরম কাপড় পরা ও গরম পানি পান সহ যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। উত্তরাঞ্চলে বাড়ছে শীত, তার সঙ্গে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডে স্বাভাবিকের চেয়ে বেশি রোগী। হঠাৎ শীত পড়ায় নিউমোনিয়া, খিঁচুনি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠান্ডার কারণে আর বুকটা শ্বাস নিকাশ নিতে কষ্ট হয়। কালকে প্রচুর জ্বর আসছিল, প্রচন্ড জ্বর আসছিল, তারপর আমরা বুঝতে পারিনি, কিন্তু এখানে সাথে সাথে নিয়ে আসছি। এনারা বলছেন যে এটা খিঁচুনি রোগ। বাচ্চা দুধ খেতেও পারে না, শ্বাসকষ্ট নিকাশও নেয় না, বাচ্চা চোখ খুলেও না, তারপর এখানে নিয়ে আসছি। ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরলেও শিশু ওয়ার্ডে গড়ে শতাধিক রোগী থাকছে। আজকে 5 দিন বমিটা সারছে, কিন্তু পাতলা পায়খানা সারে না। ঠান্ডাজনিত যে সমস্যাটা আর কি, যেমন হচ্ছে যে ভিএসডি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, এআরআই হচ্ছে, এইগুলো একটু বেশি আর কি। গাইবান্ধা, কুড়িগ্রাম ও দিনাজপুরেও শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে শতাধিক রোগী ভর্তি, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে আরও 12 শিশু জ্বর ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা 28 জন। শীতের সময় শিশু ও বয়স্কদের গরম পানি পান, গরম কাপড় পরা ও শুকনো জায়গায় রাখার পরামর্শ চিকিৎসকদের। ম্যাক্সিমাম আপনার নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট আর হচ্ছে, সুতরাং বাবা মাদের প্রতি হচ্ছে অনুরোধ রইল যাতে হচ্ছে তারা হচ্ছে বাচ্চাদের একটু ঠান্ডা এসব থেকে একটু যাতে হচ্ছে টেক কেয়ার করে বেশি। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়েও অনেকে দুর্ঘটনা
দুর্ঘটনার শিকার হন। সেক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পদ্মা সেতুর সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্যের পাশাপাশি সেতুর পিলারগুলো তৈরিতে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি 120 মিটার লম্বা পাইল। প্রতিটি পিলারে এমন 6টি করে পাইল ব্যবহার করার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেতুর গঠন। নকশা জটিলতায় থাকা পিলারগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গ্রাউটিং প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদীতে দৃশ্যমান সবগুলো স্প্যান, বিশাল আকৃতির বড় বড় পিলারের উপর বসানো আছে স্প্যানগুলো। এখন পর্যন্ত দেশের মেগা প্রকল্পগুলোতে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির এই পিলারগুলো জানান দিচ্ছে কতটা শক্তিশালী ও মজবুত স্বপ্নের এই সেতু। প্রতিটি পিলারে নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের 6টি করে পাইল। এই পাইলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটির তলদেশে খুঁটিগুলো মাকড়সা জালের মতো একটি কাঠামো তৈরি করে থাকে। মাওয়া-প্রান্তে নদীর তলদেশের কিছু অংশে শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পিলার বসানো নিয়ে দেখা দেয় জটিলতা। সেক্ষেত্রে পাইলের দৈর্ঘ্য না বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে করা হয় 7টি। সে পাইলগুলোর উপরের অংশে ক্যাপ বসানোর পর শক্তিশালী কাঠামো দিয়ে পানির উপরে তৈরি করা হয়েছে পিলার হেড। এই 7টি পাইলে আলাদা করে সংযুক্ত করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশে আলাদা করে কিছু অংশ বাড়িয়ে তাতে ফুটো তৈরি করা হয়। সেই ফুটো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করালে সেটা মাটির ভিতরে ছড়িয়ে শিকড়ের মতো বাড়তি শক্তি দেয় পাইলগুলোকে। সেতুর 42টি পিলারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পারের 2টি পিলার। নদীতে থাকা পিলারগুলোতে যেখানে 6 থেকে 7টি করে খুঁটি বসানো হয়েছে সেখানে এই 2টি পিলারের নিচে বসানো হয়েছে 16টি করে। পদ্মা সেতুর কার্যকাল ধরা হয়েছে 100 বছর। আন্তর্জাতিক মান বজায় রেখে এমনভাবে কাজ করা হচ্ছে যে এই সময়টায় সেতুর কোথাও কোনো হাত দিতে হবে না। প্রকল্প কর্তৃপক্ষের প্রত্যাশা সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই সময়ের পরেও আরও অনেক বছর সেবা পাওয়া যাবে দেশের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এই সেতু থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রেহাই পেতে উন্নত বিশ্বকে আর্থিক সহায়তা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় ক্লাইমেট অ্যাম্বিশন সামিটের ভার্চুয়াল বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর $3 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে শুধুমাত্র অভিযোজন সক্ষমতা অর্জনে। The reality is that the climate change is neither going to take a break nor it will spare us from its adverse impact for our inaction. Despite many constraints, Bangladesh has emerged as a global leader on adaptation measures. In this regard, I would like to remind everyone that there is a limit to adaptation. Every year, we are spending $2 billion for climate change sensitive projects and $3 billion for adaptation measures. একটি গোষ্ঠী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয় বলেছেন, ৭১-এ জামায়াতের মতো ভূমিকায় নেমেছে হেফাজত। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়া 12 বছর শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। জাতির জনকের ভাস্কর্য ভেঙেছে, তারা স্বাধীনতার চেতনার উপরে হামলা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাজাকারের মতো তাদেরও বিচার হবে এবং মৌলবাদী শক্তিকে দেশ থেকে মুছে ফেলা হবে। ডিজিটালের ক্ষেত্রে কোনো দিকেই পিছিয়ে নাই। যখন এই মহামারী আরম্ভ হয় 2 মাসের উপর আমাদের দেশকে বন্ধ করে দিতে হয়, তবে আমাদের সরকারি কার্যক্রম কিন্তু থামে নাই। তখন আমরা সম্পূর্ণ নথিতে চলে যাই, ভিডিও কনফারেন্সিং এ চলে যাই। এই যে ডিজিটাল সিস্টেম আমরা করেছি তাতে আমাদের দেশ চলতে থাকে, কোনো বাধা পড়ে না। এক শ্রেণী আছে আমাদের দেশে হুমকি দিচ্ছে বাংলাদেশকে তারা আফগানিস্তান বানিয়ে দেবে। জাতির জনকের মূর্তির উপর হামলা করাটা কি? এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার উপর হামলা। আমাদের স্বাধীনতার চেতনার উপর হামলা কারা করেছে? যারা বাংলাদেশের বিরুদ্ধে।
71-এ ছিল জামাত, আর এখন হেফাজত সেই নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে। দেশে করোনায় মৃতের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। সবশেষ একদিনে মারা গেছেন 34 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,329 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 12,630 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,56,882 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,329 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,89,178 জন। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,020 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,185 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,17,503 জন। সারা দেশে লেভেল ক্রসিংয়ের 85% অরক্ষিত, যা আছে তার অর্ধেকেরই আবার অবৈধ। সবকটিতে নেই গেটম্যান। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রয়োজনীয় অবৈধ লেভেল ক্রসিংগুলোকে বাতিল করে লোকবল নিয়োগ দিয়ে আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। বরাবরের মতো আশ্বাস মিলেছে রেলমন্ত্রীর কাছ থেকে। নাজমুস সালেহীর রিপোর্ট। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। নেই গেটম্যান, সতর্কতার কোনো নির্দেশনা। রাস্তার মাঝখানে গড়ে ওঠা এই মৃত্যুফাঁদে শুধু রেলের হিসেবেই গত 5 বছরে মারা গেছে 120 জন। অথচ 2,900 কিলোমিটার রেল লাইনের প্রায় প্রতি কিলোমিটারে একটি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে বৈধ ক্রসিংয়ের সংখ্যা মাত্র 1400। রেলওয়ে বলছে চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, এমনকি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ইচ্ছে মতো ক্রসিং বানিয়েছে। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে শুধু মৃত্যুর মিছিলই বাড়ছে না, গতি কমছে ট্রেনেরও। যেহেতু অহেতুকভাবে এই লেভেল ক্রসিংগুলি চলে আসছে, অনাকাঙ্ক্ষিত প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এখন রেলের দুর্ঘটনায় কিন্তু বাড়ছে। আবার গেটম্যান ছাড়াই চলছে প্রায় 900 লেভেল ক্রসিং। এগুলোর সংখ্যা কমিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। আধুনিক যে প্রযুক্তি আছে, যে মানুষ আসছে তাকে আগের থেকে আগাম সতর্কতা করা, এবং অন্যান্য বিশ্ব বলে যে এখানে 3 স্তরের কিন্তু এখানে এটা দিতে হবে, সচেতনতার ব্যবস্থাটা করতে হবে। রেলমন্ত্রী জানালেন সবগুলো আধুনিকায়নের প্রকল্প নেওয়া হয়েছে। যে আমাদের রেলপথগুলো যে ফেন্সিং আমরা দেবো, আর এখন যে রেলপথগুলো আমরা করতেছি সেগুলো আন্ডারপাস এবং ওভারপাস, এই ধরনের ব্যবস্থা রেখে যাতে রেল আনইন্টারাপ্টেড আমরা পরিচালনা করতে পারি, সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী কাজ চলতেছে। এবং আস্তে আস্তে ধরেন যে অটোমেটিক গেট যাতে আমরা সেই দিকে যেতে আমরা সেই চেষ্টা করতেছি আর কি। তবে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ রেল কর্মকর্তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনায় স্বাস্থ্যবিধি মানাসহ 5টি শর্তে 2021 সালে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারিতে ভর্তির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়, কোভিড-19 ভাইরাসজনিত কারণে 2021 শিক্ষাবর্ষে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় এসব শর্ত মেনেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে স্কুলগুলো। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির আবেদন ফি 150 টাকা নির্ধারণ করা হয়েছে, আর সরকারি স্কুলের জন্য 110 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি স্কুলে লটারির ফরম আগামী 15 ডিসেম্বর সকাল 10টা থেকে অনলাইনে পাওয়া যাবে, যা আগামী 27 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। আমাদের প্রতিষ্ঠানের হল বন্ধ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স, ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উৎকণ্ঠায় 15,000 শিক্ষার্থী। তারা বলছেন, করোনা মহামারীতে বাড়িতে চলে যাওয়ায় ঢাকা এসে পরীক্ষা দেয়া কঠিন হয়ে পড়বে। এদিকে প্রস্তুতির ঘাটতি থাকার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সেশন জট কমাতে ও নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতেই এ পদক্ষেপ।
তারুণ্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোভিডের কারণে গেল মার্চের পর থেকেই এমন শুনশান। ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে আবাসিক হলগুলোও। তখন থেকেই বেশিরভাগ শিক্ষার্থী গত ৮-৯ মাস ধরে হল ছেড়ে যে যার বাড়িতে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে আগামী ২৬শে ডিসেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত। প্রস্তুতির ঘাটতি আছে, কারণ ক্লাস বন্ধ, হল বন্ধ। সিদ্ধান্তটি শিক্ষার্থীদের যারা কর্মজীবনে প্রবেশ করার জন্য বসে আছে, পরীক্ষা হলে পরেই যারা কর্মজীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে, সেই কথাগুলো বিবেচনা করে এবং সেশন জটকে কমিয়ে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার সময়কাল পূর্বের তুলনায় অর্ধেক হবে। এখন পরীক্ষা প্রত্যেকটি ডিপার্টমেন্ট স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষা নিতে পারবেন। মাত্র 2 সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, এমনিতেই অনলাইন ক্লাসগুলো তেমন কার্যকরী হয়নি, তার উপর হল বন্ধ থাকায় কিভাবে পরীক্ষা অংশ নেবেন তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। তো অনেক দিন পর্যন্ত দেখা গেছে অনেকের বইপত্র হলে রেখে তারা চলে গেছে বাড়িতে। অনলাইন ক্লাস হলো, দেখা গেছে যারা গ্রামে ছিল তাদের তো নেটওয়ার্কের প্রবলেম, তো তারা তো আর ক্লাস করতে পারেনি। তো তারা আবার অনেকে হলে বই খাতা ছিল, তো তারা এখনো পড়তেও পারে না। লাস্ট যেটা সেমিস্টার যেটা ছিল ওটার এখনো রুট মানে সিলেবাস এখন ওভাবে শেষ হয়নি। আবাসন ব্যবস্থা না করে বর্তমান পরিস্থিতিতে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে আমি অমানবিক এবং শিক্ষার্থী বিরোধী বলে মনে করি। ঢাকায় এসে মেস ভাড়া বা হোস্টেল ভাড়া দিয়ে থেকে পরীক্ষা দেওয়াটা তাদের পক্ষে দুঃসাধ্যই বলা যায়, কারণ করোনাকালীন সময় অধিকাংশেরই আর্থিক অবস্থা অনেক বেশি শোচনীয়। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স মিলে পরীক্ষার্থী রয়েছে প্রায় 15,000। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে সবকিছু খোলা থাকলেও বইমেলা আয়োজন নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছেন লেখক প্রকাশকরা। তারা বলছেন, বাংলা একাডেমি অপারগ হলে দায়িত্ব নিতে প্রস্তুত প্রকাশক সমিতি। লেখকরা বলছেন, স্থগিত হলে প্রকাশকদের পাশাপাশি তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, ভার্চুয়ালি আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাঙালির গৌরবের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত অমর 21শে গ্রন্থমেলা প্রাণীর উৎসবে রূপ নিয়েছে। সারা বছর ফেব্রুয়ারির জন্য অপেক্ষায় থাকেন লেখক, পাঠক, প্রকাশক। 2021 সালের গ্রন্থমেলার জন্য প্রস্তুতি যখন চলছে জোর কদমে, ঠিক তখনই গণমাধ্যমে প্রকাশ পেল এবারের গ্রন্থমেলা ভার্চুয়ালি হবে। করোনার কারণে গ্রন্থমেলা স্থগিত কিংবা ভার্চুয়ালি আয়োজন কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করেন লেখকরা। তারা প্রশ্ন তুলছেন, এই সংকটের মধ্যে সকল কিছুই যখন চলছে, তবে কেন কেবল বইমেলার উপর হস্তক্ষেপ? মানুষের সমাগম, রাজনৈতিক সমাবেশ সবই খোলা রয়েছে, সবই চলছে। করোনার কথা বলে শুধুমাত্র বইমেলা বন্ধ করা, আমি মনে করি একটা নৌকা, যে নৌকার অসংখ্য ফুটো, অসংখ্য ছিদ্র, একটা ছিদ্র বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যাত্রীরা। এটা খুবই হাস্যকর আমার কাছে মনে হয়েছে। যেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি বলছেন, কোনো একক কর্তৃপক্ষ গ্রন্থমেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। যদি শেষ পর্যন্ত বাংলা একাডেমি আয়োজনে অপারগ হয়, তবে সরকার চাইলে সমিতি গ্রন্থমেলার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। বাংলা একাডেমি যদি এই বইমেলা আয়োজনে অপারগতা প্রকাশ করে, তাহলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে অন্য কোনো সংস্থা তাদেরকে দিয়ে বইমেলাটির আয়োজন তারা করাতে পারে কিনা। এমনকি আমরা যে প্রকাশক সমিতি আছি, সেই সমিতিগুলো এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। এমনকি সরকার যদি চায়, তাহলে আমরা নিজেরা এই বইমেলাটির আয়োজন করতে প্রস্তুত। তবে গণমাধ্যমে প্রকাশ পেলেও ভার্চুয়ালি বইমেলা আয়োজনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, গ্রন্থমেলা স্থগিতের সিদ্ধান্ত গেল বৃহস্পতিবার পর্ষদ সভায় নেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। ভার্চুয়ালি হবে কিনা পরিবেশ পরিস্থিতির বিবেচনা করে ভার্চুয়ালি হবে না অন্য কোনোভাবে হয় কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। রোববার বিকেলে বাংলা একাডেমির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গ্রন্থমেলা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও জানা গেছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট দলের দুঃসংবাদ। ঢাকার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের পর শারীরিক দুর্বলতার কারণে টিম হোটেলে ফেরেনি বরিশাল ফরচুন অধিনায়ক তামিম। রাখা হয়েছে আইসোলেশনে। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
ব্যাটিং করতে যখন যাই, ব্যাটিং করে আসার পর থেকে শরীরটা একটু বেশি দুর্বল লাগা শুরু হয়েছে। তখনই বিসিবির যে মেডিকেল ইউনিট আছে ওনারা এসে আমাকে অ্যাসিস্ট করে ওনারা দেখে মনে করেছেন যে ওই সময় আমার ড্রেসিং রুমে থাকাটা ঠিক হবে না, তো আমাকে ওনারা হোটেলে পাঠিয়ে দিয়েছেন আইসোলেশনে। কালকে আমার সকালে কিছু টেস্ট হবে, যদি আল্লাহর রহমতে যদি সব টেস্ট ঠিক থাকে আমি আশা করি যে সেমিফাইনাল খেলতে পারবো। শঙ্কার মুখে জামাল ভুঁইয়ার কলকাতা মোহামেডান খেলার সম্ভাবনা। করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ঝুলে গেছে তার আই লিগে খেলার স্বপ্ন। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম। কথা ছিল কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ করে কলকাতার বিমান ধরবেন জামাল ভুঁইয়া। তবে সস্ত্রীক এশিয়ার ধনী দেশটিতে অবকাশ যাপন করতে গিয়ে বাধে বিপত্তি। কাতার ছাড়ার আগে ছাড়পত্র নিতে গিয়ে কোভিড টেস্ট করাতে গিয়ে তিনি পজিটিভ শনাক্ত হন। সূত্র বলছে বাংলাদেশ অধিনায়কের কোভিড সংক্রমণ ঘটে ৯ ডিসেম্বর। এরপর থেকে তিনি কাতারে বিশেষ ব্যবস্থায় আইসোলেটেড। কিন্তু কলকাতা মোহামেডান সে খবরটি নিশ্চিত হয় এরও ৩ দিন পর। করোনা পজিটিভ। আমাদের যে হেড অফ অপারেশনস জামালের টেস্ট রিপোর্টটা পাঠিয়েছে, হেড অফ অপারেশনস আমাকে রিপোর্ট করেছে, আমি আজকে সকালে জানতে পেরেছি। 10 তারিখে তার ফ্লাইটের শিডিউল ছিল। 10 তারিখে ফ্লাই করার আগে যে ম্যান্ডেটরি যে কোভিড টেস্ট করতে হয়, সেই কোভিড টেস্টের রেজাল্টটা আসলে পজিটিভ আসে। আগামী 9 জানুয়ারি থেকে শুরু হবে আই লিগ। এর জন্য পুরোদমে অনুশীলন চলছে ক্লাবগুলোর। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হলে সেখানে খেলতে কোনো বাধা নেই জামালের। ভালো থাকলে সবার জন্য ভালো, ওর জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা তো জামালকে চাইছি আমাদের ক্লাবে। কোভিড ইস্যুতে জামাল যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন আই লিগে, তাহলে তাকে দেখা যাবে ফেডারেশন কাপে। কারণ বাংলার কাপ্তানকে দলে পেতে এক পায়ে খাড়া সাইব স্পোর্টিং। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার সীমিতভাবে উদযাপিত হবে বড়দিন। তবে মহামারী থামাতে পারেনি উৎসবের রেশ। জার্মানি, অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকরা নিজের বাড়ি সাজিয়েছেন চোখ ধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে। বর্ণিল আলোকছটায় মুগ্ধ চারপাশ, বাহারি রঙে স্নাত রাতের আধার। করোনা মহামারীর কারণে চারিদিকে যখন হতাশা আর অশুভর উন্মাত্ততা, ঠিক তখনই বড়দিনের আগমন। প্রতি বছরের মতো না হলেও এবারও বড়দিন আয়োজনের প্রস্তুতি নিয়েছে জার্মানি। করোনার কারণে বড় পরিসরে উৎসব হবে না ধরে নিয়েই নিজেদের বাড়িঘর রঙিন রঙে সাজিয়েছেন বিভিন্ন শহরের মানুষ। কিন্তু প্রতি বছরের তুলনায় তা খুবই নগণ্য। এবছর ক্রিসমাসের কোনো বাজারই নেই। কিছু মানুষ তাদের বাড়িঘর সাজাচ্ছেন। মূলত বাচ্চাদের পছন্দের দিকে নজর দিয়েই আমরা এবারের আলোকসজ্জা করছি। আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন শহরের পাশে স্থাপন করা হয়েছে সান্তা ক্লজের অবয়ব। করা হয়েছে ছোট্ট সোনামণিদের জন্য নানা আয়োজন। রঙিন আলোতে সেজেছে অস্ট্রিয়াও। সাধারণ বাসাবাড়ি ছাড়াও তৈরি করা হয়েছে বেশ কিছু আলোর স্তম্ভ। স্বাস্থ্যবিধি মেনে এ আলোর খেলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। খুবই সুন্দর দৃশ্য। এটা শিশু সহ সব বয়সের মানুষের জন্যই মনোমুগ্ধকর। অস্ট্রিয়া, জার্মানি ছাড়াও ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ নিজেদের বাড়িঘর সাজিয়ে এবং কেনাকাটার মাধ্যমে এরই মধ্যে শুরু করেছেন বড়দিনের প্রস্তুতি। কাজীফ থেকে শুভ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীতের প্রকোপে হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগী। আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। শিশু ও বৃদ্ধদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ। ৭১-এর জামায়াত আজ হেফাজত। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার সমালোচনায় বললেন জয়। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।